নমস্কার, আপনারা দেখছেন এবং অর্জুন। আজকে আমরা ধরমজির প্রতি যে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছিলাম, আজকে তার শেষ পর্ব। তা আজকে আমাদের ঠিক করেছিল ধরমজির জীবনের সেরা যে মুভিটি, সেটা নিয়ে আলোচনা করব। ধর্মেন্দ্রের জীবনের সেরা মুভি হচ্ছে সত্যকাম। এটা উনিও বলেছেন, ঋষিকেশবাবু বলেছেন, প্রত্যেকে বলেছেন, যারা জানেন তারা বলেছেন। ধর্মেন্দ্রজি প্রচুর আনন্দদায়ক ছবি দিয়েছেন, প্রচুর ভালো অভিনয় করেছেন, কঠিন কঠিন রোল সব নামিয়ে দিয়েছেন খুব সহজভাবে। কিন্তু সত্যকাম কিন্তু ওনার জীবনের সেরা ছবি। অভিনয়ের দিক থেকে বলুন, কাহিনী গুণে বলুন, সমস্ত দিক থেকে দেখতে গেলে সত্যকাম ওনার সেরা ছবি। সত্যকামের লেখক ছিলেন হচ্ছে নারায়ণ সান্যাল, আমাদের প্রিয় প্রসিদ্ধ লেখক, বাঙালি লেখক, সুসাহিত্যিক নারায়ণ সান্যাল। তা নারায়ণ সান্যালের ব্যাপারটা হচ্ছে, উনি কিন্তু কাউকে চিনতেন না হিন্দি সিনেমা জগতের। সিনেমাও দেখতেন না, চিনতেন না। একাডেমিক মানুষ ছিলেন, পড়াশোনা, বইপত্র এসবের মধ্যেই মূলত থাকতেন। সাহিত্যিক ছিলেন, লেখালেখি জীবন থেকে লিখতেন, পড়াশোনা থেকে লিখতেন। তা উনি কাউকে চিনতেন না। তো একদিন দুপুরবেলা 67 সাল, ওনার বাড়িতে একদিন বেল বাজে। দরজা খুলে দেখেন এক ভদ্রলোক, ওনারই মতো দেখতে, লম্বা সুঠাম চেহারা। উনি বলেন যে, আপনি নারায়ণ সান্যাল? হ্যাঁ। তা ভিতরে চলুন, কথা আছে। ভদ্রলোক ভিতরে আসেন, বসেন এবং পরিচয় দেন নিজের, যে আমার নাম ঋষিকেশ মুখার্জি। তা এবার নারায়ণ সান্যাল ভাবতে থাকেন, এই নামে তো আমি কাউকে চিনি না। তা এবার সামান্য দু একটি কথা বলার পরে শেষবাবু বলেন যে, আমি আপনার পাবলিশারের থেকে আপনার ঠিকানাটা নিয়ে এসেছি। ঠিকানাটা পেয়ে আমি এসেছি, আজকেই আমার বিকেলের ফ্লাইট, আমি মুম্বাই ফিরে যাব। তা এরকম দু একটি কথাবার্তা হওয়ার পরেই কথাবার্তা এলোমেলো হতে থাকে, কারণ ঋষিকেশবাবু ধরে নিয়েছেন ওনাকে নারায়ণ সান্যাল চেনেন, আর নারায়ণ সান্যাল সৌজন্যের ক্ষেত্রে কিছু বলতে পারছেন না, যে কে ঋষিকেশ মুখার্জি বুঝতে পারছেন না। এইবার দেখছেন যে ভিতরের ঘরের দরজাটা একটু ফাঁক হয়েছে, তার বড় মেয়ে তাকে ডাকছে। তিনি একটু আসছি বলে যথারীতি ভিতরে গেছেন, আর পড়েছেন মেয়ের পাল্লায়। বাবা, তুমি কি গো, তুমি ওনাকে চিনতে পারছো না? উনি তো বিখ্যাত পরিচালক, ভারতবর্ষের বিখ্যাত পরিচালক, উনি ঋষিকেশ মুখার্জি, সিনেমা পরিচালনা করেন। এবার নারায়ণ সান্যাল কি বলবেন, মেয়েকে বলছেন যে, তোর কি বলছি, আমি ঋষিকেশ মুখার্জিকে চিনবো না? যা যা যা, তুই বরঞ্চ 2 কাপ চা কফি পাঠিয়ে দে। তা এই বলে কোনো রকমে ম্যানেজ ট্যানেজ করেন বড় মেয়েকে, বলে নিজে ফিরে আসেন, ঘরে ফিরে আসেন। এসে বুঝতে পারেন কি করেছেন, বলে ভিতরটায় ম্যানেজ করতে গিয়ে এদিকটা কেন হয়ে গেছে। ঠিক এই ভাষাতেই লিখেছেন বইতে। কী ব্যাপার, এই যে মেয়ের সঙ্গে ওনার কথাবার্তা ঋষিকেশবাবু সবটাই শুনেছেন। শুনে ঋষিকেশবাবু ওনাকে বলেন যে, আপনি আসলে হিন্দি সিনেমা দেখেন না? না। নারায়ণ সান্যাল বলেন, না। আপনি কাউকে চেনেন না? না। বললেন, না। তখন বলছেন, এতে লজ্জা পাওয়ার কিছু নেই, আমিও তো আপনার নাম জানতাম না। ঋষিকেশবাবু বলেন, তা ঘটনাচক্রে এই বইটি, আপনার লেখা কাহিনীটি এসে আমার হাতে পড়েছিল, আমি পড়েছি, এবং এটা চিত্রসত্য কেন্দ্রে এসেছি, সত্যকামের কপিরাইট। আপনি তো চিত্রসত্য তো আপনার কাছেই আছেন, আপনি তো নিশ্চয়ই কাউকে দেননি। নারায়ণ সান্যাল বললেন, না, আমি কাউকে সেসব দিইনি। তা বললো, তখন ঋষিকেশবাবু বললেন, ঠিক আছে, এটা মাল্টি স্টারার ফিল্ম হবে, বেশ বড়োভাবেই করা হচ্ছে ছবিটি, প্রডিউসার করবেন। তা উনি আপনার কাছে আসবেন, আপনার যেটা লেখক হিসেবে যেটা প্রাপ্য, আপনি সেটা সঠিকভাবে চেয়ে নেবেন। তা এটা বলার পরে ঋষিকেশবাবু যথারীতি চলে যান। তা মাসখানেক বাদে প্রায় একদিন ফোন আসে ওনার বাড়িতে, নারায়ণ সান্যালের বাড়িতে, যে প্রডিউসার এসেছেন এবং আজকেই ফিরে যাবেন প্রডিউসার মুম্বাইতে, তার আগে ওনার সঙ্গে এই ব্যাপারটা ফাইনাল করে নিতে চান। তা যথারীতি নারায়ণ সান্যাল যান গ্র্যান্ড হোটেলে
এবং প্রডিউসারের সঙ্গে কথাবার্তা বলেন। তার আগে কারোর সামনের তো কোনো ধারণা নেই কত টাকা চাইতে হবে না চাইতে হবে। তো তার আগে মনোজ বসু, সাহিত্যিক মনোজ বসুকে ফোন করেন, কারণ মনোজ বসুর কাহিনী নিয়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে, আংটি চাটুর্যের ভাই তরুণবাবু করেছিলেন পলাতক। আবার এদিকে তারপরেও যা বলেছেন মনোজবাবু কী কথা হয়েছে সেটা আর লেখেননি। তারপরে উনি জরাসন্ধকে ফোন করেন, কারণ জরাসন্ধ নিয়ে এর আগেও আপনাদেরকে বলেছি বন্দিনী করেছেন বিমল রায়, শেষবাবু তাতে স্টেট ছেড়ে। যাই হোক, এরাও ফোন করেন, ওনারা কিছু বলে দেন। নারায়ণ সান্যাল গিয়ে যেটা সেটেল অ্যামাউন্ট ওনারা যেটা শিখিয়ে দিয়েছেন বা যেটা আলোচনা করে ঠিক করেছেন তার দ্বিগুণ অ্যামাউন্ট চান। এটা লিখেছেন উনি। সীতা প্রডিউসার কিন্তু এক কথায় সেই টাকাটা ওনাকে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে আপনার এবং শৈশবদ ইত্যাদি হয়ে যাওয়ার পরে প্রডিউসার তাকে নিজের গাড়ি করে বাড়ি অবধি পৌঁছে দেন নারায়ণ সান্যালকে। তো এই কাহিনিটি কিন্তু রয়েছে। কিন্তু নারায়ণ সান্যালের তরফে একটি শর্ত দেওয়া হয়, যে একটি শর্ত রইল, সেটি হচ্ছে যে কোনো অবস্থায় মানে এইটি কিন্তু এই ছবিটি এই মর্মেই শর্ত দেওয়া হচ্ছে, পরিচালক কিন্তু ঋষিকেশ মুখার্জি থাকবেন। প্রডিউসার রাজি হয়ে যান এবং সেই শর্তেই কিন্তু চুক্তিপত্র সই হয়। তারপরে প্রায় 8-9 মাস পরে, কারণ মাঝখানে অনেকগুলো ধাপ থাকে, তো একটা সিনেমা বললে তো সিনেমা হয় না, সমস্ত রকম ধাপ থাকে, সেট ভাড়া, ক্যামেরা ভাড়া, নানা রকম অ্যাপারেটাস ভাড়া, কলাকুশলীদের ব্যাপার থাকে, তারপরে আর্টিস্টদের সময় নেওয়ার ব্যাপার থাকে, সব কিছু জোগাড় করতে তার শিডিউল বানানোর ব্যাপার থাকে। 8-9 মাস টাইম লেগেছিল। তারপরে যথারীতি নারায়ণ সান্যালের কাছে 2টি টিকিট পাঠিয়ে দেওয়া হয় ট্রেনের কুপের, কারণ যাতে উনি মহরতে হাজির থাকতে পারেন মুম্বাইতে। তা উনি সস্ত্রীক যান, স্ত্রীকে সঙ্গে নিয়ে স্টেশনে নেমে দেখেন ঋষিকেশবাবুর সহকারী অনিল ঘোষ সেখানে উপস্থিত আছেন। ওনাকে স্টেশনের বাইরে নিয়ে আসা হয়। দেখেন একটা বিশাল গাড়ি ওনার জন্য অপেক্ষা করছে। তো নারায়ণ সান্যাল লেখক ছেড়ে, সিভিল ইঞ্জিনিয়ার ছেড়ে উচ্চ পদে চাকরি করেছেন, কিন্তু তবু ওই রকম গাড়ি দেখে উনি ঘাবড়ে যান। তো বিশাল গাড়ি, এবং তখনকার দিনে শীততাপ নিয়ন্ত্রিত এসি, ভাবাই যায় না। 68, 58 বছর এরকম। যাই হোক, এবার দেখেন এসি গাড়ি এবং পিছন দিকে আবার শোয়ার ব্যবস্থা আছে। তা উনি প্রশ্ন করলেন অনিলবাবুকে যে এই গাড়ি কার গাড়ি, ঋষিকেশবাবু? অনিলবাবু বললেন না না, এটা ধর্মেন্দ্র। ধর্মেন্দ্র? সে আবার কি, সাধু টাধু নাকি, গুরুগিরির ব্যবসা করে? না না, ওনার স্ত্রী পাশে কান দিয়ে বলে দেন ধর্মেন্দ্র মানে স্টার। বলে এইটুকু আমি বুঝে যাই সঙ্গে সঙ্গে, এই স্টার আকাশের স্টারটা নায়ক। তা যাই হোক, ওই গাড়ি করে ধর্মেন্দ্র যে গাড়ি দিয়েছিলেন সেই গাড়িতে করে নারায়ণ সান্যাল, কারণ ঋষিকেশবাবু বলে দিয়েছেন ওনাকে সোজা স্টুডিওতে নিয়ে আসবে শাস্তিক। তারা স্টুডিওতে গিয়ে পৌঁছন। তা সেদিনকে ঋষিকেশবাবু পরিচালিত আশীর্বাদ বলে একটি ছবি, তার শুটিংয়ের শেষ দিন চলছিল। তারপর দিনই মুহূর্ত হবে আর কি, সত্যকামের। তা ওখানে যান, দেখেন অনেকে বসে আছেন ওনার জন্য। তা অনিলবাবু যথারীতি নারায়ণ সান্যাল এবং তার স্ত্রীর পরিচয় করিয়ে দেন, বাকি কারোর পরিচয় করাননি। নমস্কার টমস্কার ইত্যাদি করেন। এদিকে নারায়ণ সান্যাল তো কাউকে চেনেন না। তা পাশে দেখেন একজন বয়স্ক করে এরম লম্বা দাড়ি, গোফ, চুল বড়, বসে আছেন। তাকে আস্তে করে হিন্দিতে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার বলুন তো, আমি তো কাউকে চিনতে পারছি না। হিন্দিতে বলেন। তখন ওই বয়স্ক ভদ্রলোক, যার দাড়ি গোফ সাদা লাগানো আছে, তিনি বলেন, আমি অনেকদিন বাংলার বাইরে আছি বটে, বাংলায় বলেন, কিন্তু বাংলাটা জানি। তা তখন পাশ থেকে নারায়ণ সান্যাল ঘাবড়ে যান, বাপরে কী ব্যাপার। তখন একজন বলেন উনি হচ্ছেন অশোক কুমার। অশোক কুমারের নামটা উনি জানতেন, কারণ অচ্যুত কন্যা দেখেছেন। অশোক কুমার একটা নাম ছিল না, তখনকার দিনে একটা বিশাল নাম ছিল। তা উনি অবাক হয়ে যান, কারণ ওইরকম দাড়িকোপ অবস্থায় ছিলেন তো অশোকবাবু, সুতরাং চিনতে পারেননি উনিও। তো যাই হোক, যে যারা ওখানে বসেছিলেন তাদের আমি অনেক ছবি দেখেছি কলকাতার প্রাচীরে, দেওয়ালে, সিনেমার পোস্টারে, কিন্তু আমি কাউকে চিনতাম না। যাই হোক, পরিচয় হলো,
সবার সঙ্গে ধর্মজি ছিলেন, সঞ্জীববাবু ছিলেন, অশোক কুমার ছিলেন, শর্মিলা ঠাকুর ছিলেন, এনারা সব ছিলেন। তারপরে খাওয়া দাওয়ার পালা। তো বলছে অন্তত 20 থেকে 25 রকম পদ ওখানে রয়েছে, নানা রকম। মটনের 4টে পদ, চিকেনের 4টে পদ, মাছের 4টে পদ সব আছে, এছাড়া নিরামিষ সব রকম আছে। তা রামাসান ঘাবড়ে গেছেন যে এইরকম খাবার দাবার। তখন ধর্মেন্দ্রজি বলেন, এটা কিন্তু আপনার একার না, আমরা 4জন, ওই টেবিলে 4জন বসে দিয়ে আমার 4জনের মানে 4 ভাগের 1 ভাগ আপনার। তা সত্ত্বেও রামাসান 4 ভাগের 1 ভাগ, মানে এটা একটা অ্যাবনর্মাল ব্যাপারটা। তো তখন উনি কিন্তু প্রশ্ন করেন, বাঙালি তো সেই শির দ্বারা সোজার ব্যাপার আছে। ধর্মজিও খুব কৌতুকপূর্ণ এবং সাদামাটা লোক ছিলেন, উনিও ঠিকঠাক লোক ছিলেন। তা ধর্মজি তখন মানে নারায়ণ সান্যাল তাকে প্রশ্ন করেন যে এই যে খাদ্য আপনারা এতটা করেছেন এইভাবে, এটা কি টেকনিশিয়ানরাও পাচ্ছে? তখন ধর্মেন্দ্রজি, যিনি খাবার সার্ভ করছেন, তাকে ডাকেন, ডেকে বলেন যে দেখে এসো পাশের ঘরে গিয়ে যে টেকনিশিয়ানরা যে খেতে বসেছে, এখানে যে কটা আইটেম আছে এই টেবিলে, সেগুলো ওনাদের টেবিলে আছে কি নেই। যদি কোনোটা বাদ পড়ে গিয়ে থাকে আমাকে এসে বলবে। তার সঙ্গে সঙ্গে বেয়ারা পাশের ঘরে যান, আবার একটু পরেই চলে আসেন, বলে না সব কিছু আছে, এখানে যা আছে ওখানেও তাই আছে, নেই শুধু ফলের ফলের টুকরিটা। বলে ফলের টুকরিটা ধর্মেন্দ্রজি পাঠিয়ে দেন। এই ছিলেন ধর্মেন্দ্রজি। অনেক বড় মাপের মানুষ ছিল, নাহলে ওনার চেহারা এবং মুখশ্রী দেখবেন পরিষ্কার, ক্লিন। এটা কিন্তু বিরাট ব্যাপার। যাই হোক, পরিচয় হয়, কৌতুক হয়। এবং নারায়ণ সান্যাল এখানে লিখেছেন, উনি কিন্তু সবাইকে মাতিয়ে রাখতেন, এতটাই স্পিরিটেড গাই ছিলেন উনি। ঠাট্টা তামাশা, ইয়ার্কি, কাজ সব কিছু দিয়ে নিয়ে জোশ, যাকে বলে জোশ দিয়ে উনি সকলকে কিন্তু এন্টারটেন করতেন, মাতিয়ে রাখতেন। প্রচুর ঘটনা আছে, সেগুলো এই সান্যালের কলম এর জোর আছে, আমরা সেটা আমার বলার অপেক্ষা রাখে না। এবং উনি লিখেছেনও অসম্ভব রসগ্রাহী, রস সৃষ্টি করে, এবং তাতে ধর্মেন্দ্রজির কৌতুকপ্রিয়তাও প্রচুর প্রকাশ পেয়েছে। যাই হোক, উনি 3 দিন ছিলেন নারায়ণ সান্যাল মুম্বাইতে, এবং ইউনিট থেকে ওনাকে সমস্ত মুম্বাই দর্শনের সস্ত্রীক ব্যবস্থা করে দেন। এবং উনি ঋষিকেশ মজ্জির বাড়িতে ছিলেন, সেই ব্যবস্থাই হয়েছিল ওনার জন্য। তার পরবর্তীকালে উনি বাড়িতে ফিরে আসেন। তার প্রায় 7-8 মাস পরে আবার ওনাকে 2টো টিকিট পাঠিয়ে রাখা হয়। এবার ঘাটশিলা, কাছেই ঘাটশিলায় এর আউটডোর শুটিং হয়েছিল। সেবার কিন্তু আর ওনার স্ত্রী যাননি, তখন ওনার কন্যাকে নিয়ে গিয়েছিলেন। 3 দিন ওখানেও ছিলেন, ঘাটশিলায় খুব আনন্দ করেছেন। তখন অলরেডি সকলের সঙ্গে পরিচয় হয়েছিলেন। সেবার বাপ্তি ছিল শর্মিলা ঠাকুরের সঙ্গে শুটিংয়ে নবাব মনসুর আলী খান পতাউদি, মানে টাইগার পতাউদিও কিন্তু এসেছিলেন সেই শুটিংয়ে। বাঙালি সাহিত্যিকদের সবসময় থেকে একটা বড় সম্মান ছিল। এর আগে আর কিছু বলার অপেক্ষা রাখে না। কিন্তু দুর্ভাগ্যবশত উনি, ছবিটি যখন রিলিজ হয় তখন কিন্তু ওনাকে প্রিমিয়ারে ডাকার কথা ছিল, কিন্তু কিছু গণ্ডগোলের জন্য সেইভাবে কোনো প্রিমিয়ার এই বইটার হয়নি। এমনি রিলিজ করে দেওয়া হয়েছিল মুম্বাইতে, এবং পরবর্তীকালে কলকাতাতেও রিলিজ হয়ে যায়, প্রায় একই সাথে রিলিজ হয়ে যায়। তো নিজের লেখা বইয়ের টিকিট নিজেই পাচ্ছিলেন না নারায়ণ সান্যাল। এদিকে ওনার একটা জাপান যাওয়ার পরিকল্পনা ছিল। দেখুন কীরকম মানুষ সব, আমাদের সঙ্গে। তা নিজের প্রভিডেন্ট ফান্ডের টাকায় তখনকার দিনে বিদেশি মুদ্রা পাওয়া যেত না বেশি, সামান্য কিছু। জাপানে একটা উৎসব হচ্ছে, এক্সপো না এক্সপো এরম টাইপের। তো সেই জন্য উনি একটা পারমিশন পেয়েছিলেন জাপান যাত্রার। আসলে উনি গিয়েছিলেন, জাপানের কিছু ব্যাপার ওনার কাছে ছিল জাপান সম্পর্কে জানার। মেন গিয়েছিলেন নেতাজির ব্যাপারে জানতে। নিজের ঘাটের পয়সা খরচ করে, প্রভিডেন্ট ফান্ডের পয়সা খরচ করে, কী সব মানুষজন, এরা আমাদের থেকে করে নেতাজিকে ভোলাতে পারে? আজকে আমরা দেখতে পাচ্ছি কত মানুষ, কত বাঙালি, কত ভারতীয় নেতাজির এই শেষ ব্যাপারটা যে চালিয়ে দিয়েছিল ট্রেন দুর্ঘটনা বলে, কত মানুষ নিজের ঘাটের পয়সা খরচ করে রিসার্চ করেছেন এটার উপরে, এবং যথাযথ রিসার্চ করেছেন। তার নারায়ণ সান্যাল এরকম 2টি বই লিখেছিলেন। একটা জাপান থেকে ফিরে,
আর একটা নেতাজির রহস্য সন্ধানে। সেখানে লালচিনে নেতাজি পার্ট অনেক কিছু আছে, বইটা পারলে সংগ্রহ করে নিয়ে পড়বেন, প্রিয় দেশের পাবলিকেশন। তা যাই হোক, তা ওনার জাপান যাওয়ার কথা ছিল, টিকিট পাননি নিজের ছবি দেখার জন্য। শেষ 4 দিন বাকি থাকতে উনি একটা ড্রাইভ দেন যে না এবার তো দেখতে হবে, না তো দেখতে পাবো না বইটি। টিকিট পান না, একটি সিনেমা হলে যান শেষ অবধি, সেখানে অনুরোধ করেন আর কি ছবিটি দেখতে পাওয়ার জন্য। তা কোনো অ্যাডভান্স টিকিটও পাননি উনি সেই সময়, বলে ছবি টবি আর দেখা হয়নি। তবে অবশেষে পড়েন এক ব্ল্যাক কার্ডের পাল্লায়, সে বলে আমি আপনাকে 4টে টিকিট দেবো, আপনি গলির মুখে চলুন, এই টাকা লাগবে। রাম সেনা রাজি হয়ে গলির মুখ অব্দি যান, যে টাকাটা দিতে যাবেন, দেখেন সামনে এই সত্যকামের পোস্টার লেগে রয়েছে। তা উনি সত্যকামনার সৃষ্টি লিখেছিলেন। সারা জীবন সেই লোকটি শুধু হেরেই গেছে, কোনোদিন জিততে পারেনি। সত্যতার পথ ধরেছিল তো জীবনের শেষ দিন অবধি। জীবনে এক হেরে যাওয়া মানুষের কাহিনী বলতে পারে সত্যকাম। তা সেই সত্যকামের কাহিনী, একটা সৎ মানুষের কাহিনী আমি দেখতে গিয়ে ব্ল্যাকে টিকিট কাটবো, কিন্তু টিকিটটা কাটতে পারেনি। ডাকাত তো তাকে যা বলেছে, কিন্তু উনি কিন্তু দেখতে পারেননি। ওনার এই সত্যকামের কাহিনী কিন্তু এই জায়গায় উনি শেষ করেন। এটা একটা অদ্ভুত ব্যাপার। আপনারা পারলে সত্যকাম ওইটি যাদের দেখা আছে তারা আবার দেখুন। যারা দেখেননি, ভারতীয় হিসেবে এই ছবিটি কিন্তু দেখা উচিত। কারণ প্রচুর মানুষ ভারতবর্ষকে কিন্তু এইভাবে পরিষেবা দিয়ে গেছেন, সৎভাবে, একনিষ্ঠভাবে, যার জন্য কিন্তু আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি। এখনো আমাদের প্রচুর বাড়ির লোক সন্তানকে একটি শিক্ষা দেন, বাবা সৎ পথে চলবি, তোর কিন্তু খাদ্য সৎ পথে থাকলে মাঝরাতেও এসে পৌঁছবে তোর কাছে, এই শিক্ষাটা যদি দেন। এই অবধি হলো ধর্মেন্দ্রজি এবং নারায়ণ সান্যালকে কেন্দ্র করে গল্প। 1983 মানে তার ঘটনা। সদ্য আগের বছরই মাধ্যমিক পাশ করেছি। তারপরে এর বছর আমাদের আসলে 83-তে আমার বাবা রেলে কাজ করতেন, ওনার রিটায়ার করার ব্যাপার একটা ছিল। তো তখন আমরা প্রতি বছর বেড়াতে যেতাম, বেশিরভাগ বছরই আমরা বেড়াতে যেতাম পুজোর সময়। তা এবার ঠিক করা হলো, বাবা তো রিটায়ার করে যাবেন, আমরা তো আর সেইভাবে বেরোতে পারবো না, কারণ ট্যুর করা সম্ভব নয়। তো এবার ঠিক করা হলো আমরা একটু আবার একটা বড় প্রোগ্রাম করা হবে। প্রোগ্রামটা হলো কাশ্মীর। তা আমরা গেছিলাম, খুব সম্ভবত আমরা হিমগিরিতে গিয়েছিলাম, কিন্তু ট্রেনটি আমাদের সকালে নামানোর কথা ছিল বলে হিমগিরি, আমার ঠিক আর মনে নেই, বা জম্মু তাইতেও হতে পারে। তা ট্রেনটি গিয়ে নামিয়েছিল আমাদের অন্য একটা সময়, যখন দুপুর হবে আর কি। তা তখন আমাদেরকে বলা হলো, তখন আমরা খোঁজ নিলাম কাশ্মীর যাওয়ার গাড়ি কী আছে। জম্মুতে থাকার কোনো প্রোগ্রাম ছিল না। ভালো একটা স্পেশাল বাস, তো অনেক রকম ক্যাটাগরি বাস তখনও চলতো জম্মু থেকে কাশ্মীর। তো আমরা একটা খুব ভালো স্পেশাল বাস, তাতে বেশ তখনকার দিনেই লাইট না ইত্যাদি সব লাগানো, ভালো জম্মু কাশ্মীর পরিবহনের বাসে আমরা বসেছিলাম। আমার যতদূর মনে আছে, বাসটি মনে আছে যে বেস্ট বাস আমরা গিয়েছিলাম। সেই বাস প্রায় মাঝরাতের কাছাকাছি, আমি ঠিক বলতে পারবো না, মনে নেই সময়টা, মোট কথা রাত্রি 11টা নাগাদ আমাদেরকে লালচকে নামিয়ে দিয়েছিল। তো তখন তো কাশ্মীরের পরিস্থিতি, তখনও গণ্ডগোল কাশ্মীরে হয়েছে হয়তো আগে কিছু, কিন্তু সেই সময় কিছু ছিল না তার প্রভাব। তো আমরা লালচক থেকে বেশ কিছুটা দূরে ওই বিএসএনএলের হলিডে হোম ছিল, রিক্রিয়েশন ক্লাব ইত্যাদি, ওটা ছিল হচ্ছে সনকনগরে, লালচক থেকে বেশ কিছুটা দূরে, 2-3 কিলোমিটার দূরে বোধ হয় সম্ভবত। তখন কাশ্মীরে সব ম্যাটাডোর ভ্যান ইত্যাদি চলতো, কিন্তু অত রাতে কিছু ছিল না। তা আমাদেরকে ট্যুরিস্টের ডিপার্টমেন্ট থেকে বলা হলো, দেখুন ভেবে দেখুন, বলে কাশ্মীরে কোনো সমস্যা নেই, আপনারা হেঁটে হেঁটে চলে যান ওখানে। অত রাত্রে অল্প মালপত্র, তখনকার দিনে ট্রলি ছিল না।
তো যাই হোক, মালপত্র নিয়ে ইত্যাদি আমরা শরৎনগর অত রাত্রেই পৌঁছলাম, হেঁটেই এলাম। কি অদ্ভুত ব্যাপার। তো যাওয়ার পরে আমরা খুব সুন্দর, আমি অত ভালো বাড়িতে জীবনে থাকি, এত সুন্দর সেই বাংলো প্যাটার্নের বাড়ি, বিএসএনের হলিডে হোম। তো আমরা থেকেছি। 1 মিনিট মাফ করবেন। এবার সেখানে ছিলাম। তো কাশ্মীর যারা গেছেন তারা জানেন, আমি এখন কি হয়েছে যাই না, কাশ্মীর থেকে সবাই এমনি যা ওল্ড কাশ্মীর, নিউ কাশ্মীর এসব তো ঘুরতোই, মুঘল গার্ডেন, ডাল লেকের পার এসব ঘোরা হতো, সেটা একটা সাইট সিন। আর একটা আলাদা আলাদাভাবে যেত তো গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাঁও ইত্যাদি। পেহেলগাঁও সেই পেহেলগাঁও যেখানে টেরর অ্যাটাক হয়েছিল কিছুদিন আগে। তখন প্রচুর সিনেমা শুটিং ইত্যাদি হতো। তো যাই হোক, অসাধারণ সুন্দর লেগেছিল। ডাল লেকের মাঝে একটা ছোট নেহেরু পার্ক মতো আছে, দ্বীপের মতো, সেখান থেকে চারিদিক তাকিয়ে আমি বলে ফেলেছিলাম, আমার মনে আছে, স্বর্গ যদি কোথাও থাকে সত্যিই এখানে। এত সুন্দর তার সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, নৈসর্গিক সৌন্দর্য। তা এরপর আমরা গেলাম হচ্ছে, একদিনকে এরম ঘুরে এলাম গুলমার্গ, একদিনকে গেলাম পেহেলগাঁও, শেষে গেলাম সোনমার্গ। সোনমার্গে গিয়ে শুনছি ওখানে নাকি কিছুটা দূরে সিনেমার শুটিং হচ্ছে। তা ঘোড়ায় করে সব ঘুরেছি, পেহেলগাঁওতেও ঘুরেছি, গুলমার্গেও ঘুরেছি, এখানেও ঘোড়ায় করে আমরা ঘুরছিলাম সোনমার্গে। তা ওই জায়গাটা আমাদের ঘোড়াওয়ালা নিয়ে চলে গেল। তো ওই পাহাড়ের আড়ালে একটু নিচের দিক করে সামান্য দেখি রিফ্লেক্টর ইত্যাদি লেগেছে, 2-3টে রিফ্লেক্টর আছে। আর দূরে দেখি ধরমজি এবং রেখা ম্যাডাম বসে আছেন। ছবির নাম ঝুটা সাচ, ডাইরেক্টর ইসমাইল সু। তা দেখার পরে বেশ কিছুটা দূরে, তো কী করা যায়, ভালোই লেগেছে, ইয়ং ছেলে, সামনে দেখছি বাবা সব নাম করা স্টার। তা তখন কাগজ পেন তার কাছে নেই, কারোর কাছেই নেই, কারণ সব তো বেড়াতে গেছি ওখানে, কাগজ পেন নিয়ে সঙ্গে কে করে। এই যে এদিক ওদিক খুঁজে পেতে, এদিক ওদিক করে দাদা আছে দাদা আছে এইসব করতে করতে কিছু সামান্য 10-15 জন হয়তো টুরিস্টও ছিল দূর থেকে, তারা দেখছিল এইসব শুটিং। লোকাল পিপল বলে ওখানে জনবসতিই ছিল না, আর লোকাল পিপলরা এত শুটিং দেখে ওখানে, ওরা খুব একটা এসব ইন্টারেস্টেড নয় যা দেখলাম। যাই হোক, তা খুঁজে পেতে একটা ছোট্ট, মানে মানুষের কাছে লজ্জার ব্যাপার, ওই কাগজ নিয়ে যাওয়া পেয়েছে, সেরকম একটা কাগজ কোথা থেকে জোগাড় হলো, আর সেই রকম ভাঙা একটা পেন, সেই সব পিছনে সব খাপ টাপ নেই কিছু, শুধু ওই ডগাটাই রয়েছে। তো যাই হোক, তখন ইয়ং বয়স, অত খেয়াল করে কেউ, এগিয়ে গেলাম, ওইটা নিয়েই এগিয়ে গেলাম সম্বল করে, এই ছেঁড়া কাগজ আর ভাঙা পেন, তা কোনো ভদ্রলোকের পাতে দেওয়ার মতো নয়। তাই এগিয়ে যেতে একজন দুজন ইউনিটের স্টাফ একটু মানা করছিল, আমি বললাম না না, আমি সই নিয়ে চলে আসবো, আমি কোনো এখানে বিরক্ত করতে আসিনি। আর গেলাম, প্রথম আমার যদ্দূর মনে আছে ধরমজির কাছে গিয়েছিলাম। উনি একটা ঠিক লাইট একটা স্লেট কালার বললে তো ডিপ হয়ে যাচ্ছে, একদম পাতলা একটা স্লেট কালারের স্যুট পরেছিলেন, টাই ছিল না, কোট প্যান্ট, ভিতরে কালো শার্ট। উনি বসেছিলেন একটা চেয়ারে, ফোল্ডিং চেয়ারে। তা আমি গিয়ে পরিষ্কার বললাম যে নমস্কার, হিন্দিতে বলেছি ওনাকে, দেখুন আমরা কলকাতা থেকে আসছি, এখানে বেড়াতে এসেছি, ট্যুরিস্ট, এখানে আমাদের কাছে পেন কাগজ কিছুই নেই, তা কিছু মনে করবেন না যদি এটা একটু সই করে দেন। তা ওই কলকাতা থেকে এসেছি যখন বললাম ওনাকে, উনি কিন্তু একটা কথা বলেছেন আমার সঙ্গে, সেটা হচ্ছে ও আচ্ছা, এটা আমার মনে আছে। যাই হোক, এরপরে উনি খুব, ওনার একটা খুব বড় দিক আমার এখনো মনে আছে, খুব প্রশান্তি ছিল মুখের মধ্যে, মানে শান্তি একদম। এটা কিন্তু একটা
খুব সুন্দর ব্যাপার, খুব শান্তি ছিল, মানে কোনো সেই মুখের মধ্যে কোনো অন্য কিছু ছিল না। এটা একটা ভগবানের দান। যাই হোক, ওনার সেই সই নিলাম ভাঙা কাগজে, এবার উল্টো দিকটা দিয়ে গেছি রেখাজির কাছে। উনি একটা খুব হালকা ওই কী বলে ওটাকে, সি গ্রিন টাইপের কালার, খুব হালকা কালার, একটি শাড়ি পরেছিলেন এবং মাথায় চুলটুল ইত্যাদি খোলা ছিল। এগুলো ধরো আমার মনে আছে, এখান থেকে বলছি। একজন মাথায়, একজন লেডি, মানে ওই ইউনিটিরই কেউ হবে, তিনি ওনার মাথায় একটা ছাতা ধরেছিল ওখানেই। তা আমি গিয়ে ওই একই কথা বললাম, তো উনি একবার শুধু উনি মাথা নিচু করে বসেছিলেন, তা মুখ তুলে একবার দেখে কোনো কথা বলেনি, সইটা করে দিয়েছিলেন। সে কাগজ কিন্তু নেই আমার কাছে, হারিয়ে গেছে সময়ের সাথে সাথে। 43 বছর কম না, সেই যাই হোক, স্মৃতিটা রয়ে গেছে। তারপরে যাই হোক, আমি ওখান থেকে সরে এলাম। সরে আসার পরে দেখছি যে একটা গান বারবার বাজানো হচ্ছে, মানে গানের কোনো শুটিং ছিল। ধরমজি যে ভিতরে কোট পরে উঠলেন, একসময় কোটটা ছাড়লেন, কোটটা রেখে দিলেন, তো কালো জামা ছিল। তো ইউনিটের একজন এসে, তার হাতে অনেকগুলো দেখি সোয়েটার, এটি কালো রঙেরই সোয়েটার, আর তার গায়ে বোধহয় কিছু ছোট ছোট ফুল ইত্যাদি আছে, এরকম একটা সোয়েটার ধরমজিকে দিলেন। ধরমজি আর পরে দিলেন। রেখাজি ওই গানের শুটিংটা করলেন। সামান্য একটুখানি উনি বোধহয়, ধরমজি বোধহয় পিছনটা তার উঠছিল, রেখাজিকেই মেন ক্যামেরা বোধহয় ফোকাস করেছিল। যাই হোক, এই আমার ছোট্ট একটি স্মৃতি আপনার সঙ্গে শেয়ার করলাম। উনি আজকে নেই, ওনার সেই শান্ত মুখটার কথা আমার অন্তত মনে আছে, এবং আমার এটা একটা স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ছোট্ট স্মৃতি। ছবির নাম চলছুট আসাজ। আমি যদি নেটে পাই, ওই অংশটুকু আমি দেখব, ওই গানের অংশটুকু আপনাদের স্টিল দেবো। আমাদের ছবি তোলা ছিল কিছু, সেই ছবিগুলো আমার কাছে নেই, হয়তো পরবর্তীকালে যদি কোনো আপনারা সেইভাবে কমেন্টস করেন, আছে ছবি কোথাও রাখা যায়, অল্প কিছু ছবি আছে। ওই শুটিংটি দূর থেকে তোলা, অনেক দূর থেকে তোলা, কিন্তু শুটিংয়ের ছবি আছে। যদি আপনারা চান পরবর্তীকালে কোনো সময়, আমি নিশ্চয়ই এটা দেবো। আজকের মতো শেষ আমাদের এই ধরমজিকে শ্রদ্ধা জানানোর পর্ব, এবং এই পর্ব 4টে সিরিজ আমরা করেছি, এখানেই আমরা শেষ করলাম। আপনাদের চোখ থাকুক এবং অর্জুনে। নেক্সট আমরা সোমবারের এপিসোডে আমরা আবার অন্য কিছু নতুন টপিক নিয়ে আসবো। নমস্কার।